বেনজির আছে, র্যাব আছে, আছে, সবকিছু তো ওদিকে তো কাম করাইছে। ওরা কাজ করে, একটা গুন্ডা আছে, পুলিশ আছে, পুলিশের তো বড় গুন্ডা, গুন্ডা লাগে না তো। He has the power of Bangladesh Army. He has the power of his brothers because they are gangsters. They are mafia. Sheikh Hasina, the mother of mafia, the mother of mafia, the mother of mafia, the mother of mafia. বিগত 1 ফেব্রুয়ারি 2021 আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট বাংলাদেশ বিষয়ক এক চাঞ্চল্যকর ডকুমেন্টারি প্রকাশ করে, যেখানে উঠে আসে ঢাকা মাফিয়ার লোমহর্ষক সব তথ্য। চমকে ওঠে পুরো বিশ্ব। কিভাবে পুরো একটি দেশ চলে যেতে পারে মাফিয়া পরিবারের হাতে, কিভাবে একটি দেশের সেনাপ্রধান হতে পারে ভয়ঙ্কর কোনো মাফিয়া চক্রের মাস্টার মাইন্ড। আল জাজিরার এই ডকুমেন্টারি স্পষ্ট করে দেয়, কথিত গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার আসল রূপ হল দ্য মাদার অব মাফিয়া। 1 ঘন্টার এই ডকুমেন্টারিতে উঠে আসে এমন সব মাফিয়া গ্যাংস্টারদের নাম যারা বর্তমানে গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। এই তালিকার শীর্ষে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্য মাদার অব মাফিয়া; সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, দ্য বিগ বস অব মাফিয়া গ্যাং; আইজিপি বেনজির আহমেদ, মাফিয়া সিন্ডিকেটের প্রথম সারির বস; স্বরাষ্ট্রমন্ত্রী, মাফিয়া সিন্ডিকেটের প্রথম সারির বস; সেনাপ্রধানের 3 ভাই, ঠান্ডা মাথার খনি হারিস আহমেদ ওরফে মোহাম্মদ হাসান; সন্ত্রাসী আনিস আহমেদ; সন্ত্রাসী জোসেফ আহমেদ। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর মাফিয়া চক্রের হাতে বন্দী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। তবে আল জাজিরার ডকুমেন্টারিতে মাদার অব মাফিয়ার কথা উঠে এলেও একটি বিষয় আড়ালে থেকে গেছে। হু ইজ দ্য ফাদার অব ঢাকা মাফিয়া? কে নাড়ছে এই মাফিয়া চক্রের মূল কলকাঠি? এই প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ভয়ঙ্কর ঢাকা মাফিয়া উত্থানের পটভূমি। ঢাকার মোহাম্মদপুরে বাস করত মাফিয়া মাস্টারমাইন্ড সেনাপ্রধান আজিজ আহমেদের পরিবার। আজিজ ছিল তার 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। বাবার স্বল্প আয়ে তাদের পরিবার ঠিকমতো চলত না। 1981 সালে আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয়। বাকি 4 ভাই হারিস, আনিস, জোসেফ ও টিপু ঢাকার মোহাম্মদপুরে একটি ক্রিমিনাল গ্যাং তৈরি করে। খুন, চিন্তায়, চাঁদাবাজি এবং রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রদান ইত্যাদি ছিল তাদের প্রধান কাজ। ঢাকার মোহাম্মদপুর এরিয়া ছিল একরকম তাদের শাসিত অঞ্চল। 1981 সালে হাসিনা বাংলাদেশে ফিরে এসে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। এই সময়গুলোতে আজিজ আহমেদের ভাইয়েরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয় এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয়। স্বৈরাচারী এরশাদ সরকারের দমন নিপীড়নে অতিষ্ঠ আওয়ামী লীগের নেতারা তাদের পার্টি প্রোগ্রামগুলো ঘোষণা করত এই সন্ত্রাসী চক্রের অফিস থেকে। অন্য কোথাও তারা নিজেদেরকে নিরাপদ মনে করত না। জেনারেল আজিজের মুখে শুনুন শেখ হাসিনার সঙ্গে তার ভাইদের সম্পর্কের ইতিবৃত্ত। যখন হলো আওয়ামী লীগ জাতীয় পার্টির সময়, যখন হলো সবচেয়ে খারাপ সময় যাচ্ছিল, যখন তারা তাদের কেন্দ্রীয় অফিসে বসতে পারতো না, তখন কিন্তু মাই ব্রাদার্স দে ওয়ার দ্য মেইন স্ট্রেংথ অফ দিস পার্টি। কেন্দ্রীয় নেতারা এসে আমার ছোট ভাইয়ের অফিসে বসে তারা হলো পার্টির হলো প্রোগ্রাম এখান থেকে অ্যানাউন্স করতো তারা, কারণ অন্য জায়গায় তারা নিরাপদ মনে করতো না, তো তারা ছিল ইয়াতে। 90-এর দশকের মাঝামাঝি সময়ে হারিস আহমেদ শেখ হাসিনার ব্যক্তিগত বডিগার্ডের দায়িত্ব পালন করে। 1996 সালে নির্বাচনের 1 মাস আগে ঢাকা মাফিয়া ডন জেনারেল আজিজের 3 ভাই হারিস, আনিস ও জোসেফ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ মুস্তফা নামের একজনকে মোহাম্মদপুরের রাস্তায় গুলি করে হত্যা করে। 2004 সালে আদালত জোসেফকে মৃত্যুদণ্ড এবং হারিস ও আনিসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হারিস ও আনিস গ্রেফতার এড়িয়ে দেশের বাইরে পালিয়ে যায়। জোসেফ গ্রেফতার হয়। কিভাবে গঠিত হয় এই মাফিয়া চক্র? দ্য মাদার অব ঢাকা মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে তার মাফিয়া চক্র গঠনের দিকে মনোযোগ দেয়। এই মাফিয়া চক্র গঠনে সবচেয়ে বড় বাধা ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তাই শুরুতেই ইন্ডিয়ার সহায়তায় শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে 57 জন শীর্ষ সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করে। এভাবে মেরুদণ্ড ভেঙে গুঁড়ো করে দেয়া হয় একটি শক্তিশালী সেনাবাহিনীর। এরপর শেখ হাসিনার জন্য মাফিয়া সাম্রাজ্য গঠনের সব বাধা দূরীভূত হয়ে যায়। শেখ হাসিনার আশীর্বাদ ধন্য হয়ে জেনারেল আজিজ 2012 সালে বিজেপির মহাপরিচালক পদ লাভ করে।
2014 সালের বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনার বিজয়ের পেছনে কলকাঠি নেড়েছিল তার পালিত এই জেনারেল। 2018 সালের 25শে জুন শেখ হাসিনা তার মাফিয়া চক্রকে এক নতুন অবস্থানে নিয়ে যায়। প্রথমে সে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে জেনারেল আজিজের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী ভাই জোসেফকে ক্ষমা করায়, ফলে সে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পায়। জোসেফকে মুক্ত করার পর শেখ হাসিনা তার পোষা জেনারেল আজিজ আহমেদকে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করে। পিলখানা হত্যাকাণ্ডের পর মেরুদণ্ডহীন সেনাবাহিনী নিয়ে যা ইচ্ছে তাই করার সক্ষমতা লাভ করেছিল শেখ হাসিনা। 2018 সালে রাতের আধারে ভোট চুরির যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনের মাস্টারমাইন্ড ছিল জেনারেল আজিজ। সেনাপ্রধান হিসেবে সে তার সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করেছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে। এভাবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সহ দেশের সকল শক্তিকে কক্ষিগত করে শেখ হাসিনা গড়ে তোলে তার গ্রেট মাফিয়া সাম্রাজ্য। মাফিয়া ডন জেনারেল আজিজের কুকীর্তি। 2014 সালে তৎকালীন বিজেপি মহাপরিচালক মাফিয়া ডন জেনারেল আজিজ আহমেদ তার পলাতক ভাই খুনি হারিস আহমেদকে তার মাফিয়া কার্যক্রমের অংশ হিসেবে ইন্ডিয়া থেকে হাঙ্গেরি নিয়ে যায়। জেনারেল আজিজ তার জন্য একটি ভুয়া আইডেন্টিটি তৈরি করে দেয়। বিজেপি মহাপরিচালক হিসেবে নিজের প্রভাবকে কাজে লাগিয়ে সে তার ভাইয়ের জন্য জাল বার্থ সার্টিফিকেট, জাল এনআইডি কার্ড, জাল পাসপোর্ট, এমনকি জাল ম্যারেজ সার্টিফিকেটও বানিয়ে ফেলে। খুনি হারিস আহমেদের নতুন নাম হয় মোহাম্মদ হাসান। এই নামেই খুনি হারিস আহমেদ তার মাফিয়া কার্যক্রমের অংশ হিসেবে হাঙ্গেরি ও ফ্রান্সে তার ব্যবসা শুরু করে। মাফিয়া ডন জেনারেল আজিজের সহায়তায় হাঙ্গেরিতে সে বাংলাদেশের আন্তর্জাতিক বিনিয়োগ এবং লেনদেনগুলোতে মিডলম্যান হিসেবে কাজ করে আর হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। জেনারেল আজিজ শেখ হাসিনার নির্দেশে বিজিবি ও সেনাবাহিনীকে একটি ভাড়াটে গুন্ডা বাহিনীতে পরিণত করে। কুখ্যাত মাফিয়া ডন জেনারেল আজিজ ভালো করেই জানে শেখ হাসিনার নির্দেশে দেশ ও দেশের মানুষের সঙ্গে যে গাদ্দারি সে করেছে, আর্মি চিফ পদ থেকে অবসর নেওয়ার পর সে কোনোভাবেই আর বাংলাদেশে নিরাপদ নয়। তাই তার ভবিষ্যৎ পরিকল্পনা হলো অবসর নেওয়ার পর সে ইউরোপ পালিয়ে যাবে। সেখানে তার ভাই হারিসের মাধ্যমে প্রতিষ্ঠিত বে অব বেঙ্গল কোম্পানির ডিরেক্টর জেনারেল হবে আর ইউরোপময় ঘুরে বেড়াবে। র্যাব ও পুলিশ দুটি গুন্ডা বাহিনী। এই মাফিয়া সাম্রাজ্যের অফিসিয়াল গুন্ডা বাহিনী হল র্যাব আর পুলিশ। মাফিয়া ডনরা হুকুমের গোলাম এই গুন্ডা বাহিনীকে নিজেদের স্বার্থে ইচ্ছেমতো ব্যবহার করে। ঘুষখোর পুলিশের অফিসাররা সবসময় এমন জায়গায় বদলি হতে চায় যেখানে ঘুষ বেশি পাওয়া যায়, আর এই পোস্টিং পরিবর্তনে কোটি কোটি টাকা আয় করে মাফিয়ার শীর্ষ নেতারা, যাদের মধ্যে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের আইজিপি বেনজির আহমেদ এবং জেনারেল আজিজের ভাই সন্ত্রাসী হারিস আহমেদ। হারিস আহমেদের মুখেই শুনুন। পুলিশ আঙ্গুল এখানে এই ওসিমন্ত্রীগুলোর পোস্টিং করতে কিরকম টাকা করতে পারে? আমি আপনার এয়ারপোর্ট থানার ওসি মিনিমাম 10 কোটি টাকা, 5 কোটি টাকা। অ্যাকচুয়ালি ট্রান্সফারের টাকাটা খায় মিনিস্টার, আইজি, পুলিশ কমিশনার। মনে করুন 5 কোটি টাকা কন্ট্রাক্ট করলে হয়তো 3 কোটি টাকা দিয়ে 2 কোটি টাকা আসতাম, এরকম আছে। মাফিয়া ডন জেনারেল আজিজের ভাই হারিস আহমেদ ইউরোপে বসে র্যাব নামক এই গুন্ডা বাহিনীকে চালায়। হারিসের মুখেই শুনুন। বেনজির আছেও, র্যাব আছে, আছে, সবকিছু তো ওদিকে তো কাম করাই। এই আনচুদ আমার গুন্ডা হইলো র্যাব। আমার তো এমনি গুন্ডা লাগে না তো, আমার তো এই গুন্ডা, কারো ডেলিও কারো ধরো ফেরো। কেবল র্যাবই নয়, পুলিশও এই মাফিয়া গোষ্ঠীর গুন্ডা বাহিনী। হারিসের মুখেই শুনুন। ওরা কাজ করে, আমরা গুন্ডা আছে, পুলিশ আছে, পুলিশের তো আমার গুন্ডা, গুন্ডা লাগে না তো। গুন্ডা হন পুলিশ, যার পুলিশ লাইন আছে, তার প্রশাসন আছে, হ্যাঁ হন গুন্ডা। একজন পুলিশ গুন্ডার বক্তব্য আমরা এখানে নমুনা হিসেবে পেশ করছি। এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়। আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি, কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র, একদম হাত কিন্তু ভেঙে দেবো। বেনজির আহমেদ জঘন্য এক মাফিয়া সন্ত্রাসীর নাম।
জেনারেল আজিজের পর মাদার অব মাফিয়া শেখ হাসিনার পোষা সবচেয়ে বড় গুন্ডার নাম বেনজির আহমেদ। গোপালগঞ্জের এই সন্ত্রাসীকে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়ে নিয়ে আসে মাফিয়া চক্রের একেবারে শীর্ষ লেভেলে। 2015 সালের 7 জানুয়ারি শেখ হাসিনা তাকে র্যাবের মহাপরিচালক বানায়। তারপর 2020 সালের এপ্রিলে তাকে পুলিশের আইজিপি পদে উন্নীত করা হয়। মিস্টার বেনজির আহমেদকে আমরা প্রায় দেখি মিডিয়ায় বড় বড় কথা বলতে, অথচ সে নিজে হারিসের মতো রাস্তার গুন্ডাদের পালিত কুকুর। সে হারিসের হয়ে বাংলাদেশের নাগরিকদের ফোন ট্র্যাক করে। দেখুন জেনারেল আজিজের ভাই খুনি জোসেফের সঙ্গে মিস্টার বেনজিরের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। আইনের পোশাক পরা এই কালপ্রিটের হাতে লেগে আছে অসংখ্য মুসলিম তরুণের রক্ত। অগণিত জঙ্গি নাটক সাজিয়ে সে খুন ও গুম করেছে অসংখ্য মুসলিম তরুণকে। একটু আগেই আমরা দেখিয়েছি সন্ত্রাসী হারিস আহমেদের ঘুষখোর সিন্ডিকেটের সেও একজন গুরুত্বপূর্ণ সদস্য। ডকুমেন্টারিতে হারিস আরও বলেছে সে ইউরোপে বসে র্যাব গুন্ডাদেরকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে লেলিয়ে দেয়। 2019 সালে মোহাম্মদপুরের রাজনীতিবিদ মিজান রহমানের বিরুদ্ধে সে র্যাবকে লেলিয়ে দেয়, কারণ মিজান রহমান হল হারিসের হাতে নিহত মোস্তফা রহমানের ভাই। মোস্তফা রহমানের ভাতিজা মেহেদী হাসানের বক্তব্য শুনুন। Most of the people who is involving in rap, like Lieutenant Colonel or Colonel, they are really close to General Aziz. If General Aziz said, yeah, okay, do it, so that they can do it, because they had the command of General Aziz. He has the power of Bangladesh Army, he has the power of his brothers, because they are gangsters, they are mafia. একজন পুলিশের আইজিপি কাজ করছে হারিসের মতো একজন গুন্ডার পোশাক কুকুর হয়ে। লজ্জার ব্যাপার বই কি? শত শত নিরপরাধ মানুষের রক্তে যার হাত লাল হয়ে আছে, ঘুষ ও চাঁদাবাজি করেই যার দিন চলে, এমন একজন শীর্ষ মাফিয়া সন্ত্রাসীর মুখে সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী বক্তব্য সত্যিই হাসির ব্যাপার। মিস্টার বেনজিরের কয়েকটি উগ্রবাদী বক্তব্য শুনুন। কিন্তু এখন দেখছি আমরা নিউ ভার্সন অফ ইসলাম, যেখানে ইসলাম শেখাচ্ছে বড় ভাইরা। তো এই যে বড় ভাইয়ের ইসলাম, আমাদেরকে বলি ক্যাম্পাসে কোনো বড় ভাইয়ের ইসলাম প্রচার করতে সঙ্গে সঙ্গে হবে না। এই বড় ভাইয়ের ইসলাম আমরা নিশ্চিন্ত করতে চাই। So let us know. We don't have to identify yourself. Just send us an email or something like that, and we are here. এই বড় ভাইয়ের ইসলাম আমরা কাজ করে দেবো নিশ্চিত। হু ইজ দ্য ফাদার অব ঢাকা মাফিয়া? আল জাজিরার ডকুমেন্টারি অনেক কিছুর পর্দা উন্মোচন করেছে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী পরিচয়ের আড়ালে শেখ হাসিনার আসল মুখ, দ্য মাদার অব মাফিয়া। দেখেছি সেনাপ্রধানের পদে বসে থাকা গাদ্দার আজিজ আহমেদের প্রকৃত চেহারা, একজন মাফিয়া ডনকে। দেখেছি আইজিপি রূপে মিস্টার বেনজির আহমেদের আসল মুখ, ঢাকা মাফিয়ার একজন বিশ্বস্ত গুন্ডাকে। আরও দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘুষ সিন্ডিকেট। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই মাফিয়া সাম্রাজ্যের মূল কারিগরকে? কার ছত্রছায়ায় 1 দশকেরও কম সময়ে গড়ে উঠেছে এই নজিরবিহীন মাফিয়া সাম্রাজ্য? হু ইজ দ্য ফাদার অব ঢাকা মাফিয়া? আল জাজিরা এই বিষয়টি এড়িয়ে গেলেও আমরা সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করে দিতে চাই। ঢাকা মাফিয়ার বর্তমান খলনায়ক হল গুজরাটের কসাই মিস্টার নরেন্দ্র মোদী, দ্য ফাদার অব ঢাকা মাফিয়া। বাংলাদেশের অনেক মন্ত্রী এ ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন বলেছে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছে, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। নরেন্দ্র মোদী ভারতের কুখ্যাত জঙ্গি সংগঠন আরএসএসের একজন ঝানু নেতা। 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সে হাজার হাজার মুসলিমকে হত্যা করে। ইতিহাসে এই ঘটনা গুজরাট হত্যা নামে খ্যাত। 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দল বিজেপি থেকে সে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জঙ্গি সংগঠন আরএসএসের ড্রিম প্রজেক্ট অখণ্ড ভারতের রামরাজত্ব প্রতিষ্ঠা নিয়ে। ইতিমধ্যে সে অনেক এগিয়েছে। সংবিধানের 370 ধারা বাতিল করে কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। মুসলিমদেরকে বাস্তুভিটাহীন উদ্বাস্তু জাতিতে পরিণত করতে পাশ করেছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল সিএএ। এই আইন বাস্তবায়িত হলে ভারতের মুসলিমদের পরিণতি আরাকানের মুসলিমদের চেয়েও জঘন্য হবে। অতি অল্প সময়ে
তার অগ্রগতি উপমহাদেশের মুসলিমদের জন্য এক অশনি সংকেত। শেখ হাসিনাকে দিয়ে ঢাকা মাফিয়া প্রতিষ্ঠা গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী এজেন্ডারই একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ভারতের গোয়েন্দা সংস্থা র 2009 সালে বাংলাদেশের ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড ঘটায় ঢাকার পিলখানায়। হত্যা করা হয় দেশের শীর্ষ আর্মি নেতৃত্বকে, ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড। ভারতের র আর শেখ হাসিনার যৌথ উদ্যোগে সংগঠিত এই নৃশংস হত্যাকাণ্ডই বাংলাদেশে রচনা করে একটি মাফিয়া চক্রের ভিত। 2004 সালে ক্ষমতায় আসার পর মিস্টার নরেন্দ্র মোদীর সার্বিক সহযোগিতায় শেখ হাসিনা গড়ে তোলে এই নজিরবিহীন মাফিয়া সাম্রাজ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন মরণফাঁদ ফারাক্কা, সীমান্ত হত্যা, টিপাইমুখ বাঁধ সহ বিভিন্ন ইস্যুতে ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশের মানুষের ওপর নানানভাবে জুলুম করে আসছে। তবে নরেন্দ্র মোদীর এই মাফিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা অন্য সব ইস্যুর মতো সাধারণ কোনো ইস্যু নয়। এই ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে এদেশের মুসলিমদের ভবিষ্যৎ, আগামী মুসলিম প্রজন্মের ঈমান আর আকীদা ও অস্তিত্ব সংরক্ষণের মতো স্পর্শকাতর বিষয়। হাসিনা আজিজার বেনজির গংরা তো টাকা আর ক্ষমতার লোভে কসাই মোদের সহায়তায় গড়ে তুলেছে এই মাফিয়া সাম্রাজ্য, কিন্তু মোদির টার্গেট হল উপমহাদেশের রামরাজত্ব প্রতিষ্ঠা। বাংলাদেশের মুসলিমকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের এই মুসলিম ভূখণ্ডকে হিন্দুত্ববাদী ভারতের হাতে তুলে দেবে কিনা, এদেশকেও আরাকান কাশ্মীর গুজরাট হতে দেবে কিনা। তাই এই মাফিয়া সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করতে হলে মুসলিমদেরকে প্রস্তুতি নিতে হবে এখনই। আরও জোরদার ও শক্তিশালী করতে হবে দাওয়াহ ও ইরশাদ কার্যক্রম, তৈরি করতে হবে ব্যাপক জনসচেতনতা। তবেই এই হিন্দুত্ববাদী মাফিয়া সাম্রাজ্যের কবল থেকে রক্ষা পাবে এদেশের মানুষ।